সংস্কার আন্দোলনের বিক্ষোভ আর বিক্ষোভের পর সংঘাত দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর অভিযোগ করেছে জাতিসংঘের এক প্রতিবেদন। সেই সঙ্গে জাতিসংঘ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র, বুলেটসহ নানান রকম প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। শুক্রবার 16 আগস্ট জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর থেকে 10 পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, জুনের মাঝামাঝি বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি পূর্ণবহালকে কেন্দ্র করে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়েছিল। এতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বেকারত্বের উচ্চ হারের প্রভাব ফেলে। এই আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহিংসতা আরও গুরুতর মানবাধিকার লঙ্ঘনে অন্তত 32 শিশুসহ কয়েকশো মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন বলে ধারণা করা হয়। এই বিক্ষোভের দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র, বুলেটসহ নানা রকম প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। বিক্ষোভকারীদের মধ্যে কিছু ব্যক্তির লাঠি, ইট বা অপ্রচলিত অস্ত্র ব্যবহারের বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট এবং পিলেট শটগান, হ্যান্ডগান, রাইফেলসহ আগ্নেয়াস্ত্রের অপ্রয়োজনীয় ব্যবহার ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। এছাড়াও জাতিসংঘ এই প্রতিবেদনে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার বিষয়ে বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর জন্য হেলিকপ্টারের ব্যবহার সহিংসতার মাত্রাকে তীব্রতর করেছে। কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন যানবাহন এবং হেলিকপ্টার মোতায়েন করেছে যেগুলোতে জাতিসংঘের লোগো ছিল, যা জাতিসংঘ শান্তি রক্ষায় বাংলাদেশি দলগুলোর জন্য ব্যবহৃত হয়েছিল বলে প্রতীয়মান হয়। প্রতিবেদনে গণমাধ্যম এবং আন্দোলনে যুক্তদের বরাত দিয়ে আরও বলা হয়েছে, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত প্রায় 400 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর 5 থেকে 6 আগস্ট প্রায় 250 জন নিহত হয়েছে বলে জানা গেছে। ওই সময়কাল থেকে পরবর্তী প্রতিশোধমূলক হামলায় নিহতের সংখ্যা এখনও জানা যায়নি। 7 থেকে 11 আগস্টের মধ্যে বেশ কিছু মৃত্যুর খবর পাওয়া গেছে, যারা সহিংসতায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। প্রতিবেদনে আবু সাইদ হত্যা প্রসঙ্গে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তাজা গুলি ব্যবহার করেছে। এরকম একটি ভিডিওতে রংপুরের আবু সাইদ নামের একজন ছাত্রকে হত্যার চিত্র ফুটে উঠেছে। এই ছাত্র এক হাতে লাঠি নিয়ে 2 হাত প্রসারিত করে বুক পেতেছিলেন। তখন পুলিশকে সরাসরি তার বুকে গুলি করতে দেখা যায়। পুলিশ অন্তত 2 বার গুলি চালালে আবু সাইদ তার বুক চেপে ধরেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, ঢাকার যাত্রাবাড়ি এলাকায় এক যুবক আহত অন্য যুবককে নিরাপদে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এর কিছুক্ষণ পর হেলমেট পরা সাদা পোশাকের এক নিরাপত্তা কর্মকর্তাকে তাদের দিকে গুলি চালাতে দেখা যায় এবং মারাত্মকভাবে আহত ব্যক্তিটিকে পেছনে ফেলে যুবকটি পালাতে বাধ্য হন। জাতিসংঘ হামলা, লুটপাট মামলা প্রসঙ্গে বলেছে, সরকার পতনের দিন গণভবন, প্রধান বিচারপতির বাসভবন, বঙ্গবন্ধু জাদুঘর সহ অনেক স্থাপনায় হামলা হয়েছে। শুধু 5 আগস্ট ও 6 আগস্ট 27 জেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও স্থাপনায় হামলা, লুটপাট হয়েছে। এর আগে 30 জুলাই সরকার চিঠি পাঠিয়ে ও HCHRকে জানায়, পুলিশের 235টি স্থাপনা, মেট্রো রেল স্টেশন, এক্সপ্রেসওয়ে সহ শত শত সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও 12 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত শুধু ঢাকায় 286টি ফৌজদারি মামলা হয়। এসব মামলায় 2000 জনকে শনাক্ত উল্লেখ করে এবং অন্তত 4.5 লাখ অশনাক্ত ব্যক্তিকে আসামি করা হয়। মামলাগুলোতে নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়, যাদের মধ্যে অনেকেই বিরোধী দলের নেতাকর্মী। বাংলাদেশের প্রাথমিক তথ্য বিবরণীতে প্রায় শত শত ব্যক্তিকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়, যা নির্বিচার গ্রেপ্তার কিংবা আটকের ঝুঁকি বাড়িয়ে দেয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনার 15.5 বছরের শাসনামলের পতন হয়। এই পরিস্থিতি নিয়ে এই প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থা একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করল।